আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, আমি লেখক মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন ধানসিঁড়ি ল্যান্ড ল অ্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ধানসিঁড়ি ল্যান্ড ল অ্যান্ড সার্ভে চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনার সামনে। আজকে যে টিউটোরিয়ালের বিষয় সেটি হচ্ছে সরকারি খাস জমি লিজ নেওয়ার পদ্ধতি। অর্থাৎ সরকারি খাস জমি লিজ নিতে হলে কী পদ্ধতিতে আপনি নিতে পারবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই টিউটোরিয়ালে। পুরো টিউটোরিয়াল জুড়ে আপনি আমার সঙ্গে থাকুন প্রিয় বন্ধু। তার আগে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদেরকে অনুরোধ করব, যারা প্রথম এসছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। তো প্রিয় বন্ধু, আজকে আমার এই চ্যানেলটি দেখছেন, যদি আমার এই চ্যানেল থেকে যদি আপনি বুঝতে পারেন যে সরকারি খাস জমি লিজ নেওয়ার যে পদ্ধতিটি সেটি বিস্তারিত বুঝতে পেরে থাকেন, তাহলে আপনি আপনার বন্ধুকেও এই বিষয় নিয়ে জানবার একটু সুযোগ করে দিন লাইক শেয়ার করে। যদি কোনো বুঝবার অসুবিধা থেকে থাকে তাহলে বারবার চ্যানেলটি টেনে টেনে দেখুন আজকের এই ভিডিওটি। আমার মনে হয় যে বিস্তারিত বুঝতে পারবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই মাধ্যমে আপনি সরাসরি কল করতে পারেন, অথবা লিখে আমাকে প্রশ্ন করলে আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো প্রিয় বন্ধু, আসুন আজকে টিউটোরিয়াল শুরু করি। সরকারি খাস জমি লিজ নেওয়ার কি পদ্ধতি রয়েছে এটি জানবার চেষ্টা করি। নাম্বার 1-এ যেটি সরকারি খাস জমি লিজ নিতে হলে কিছু শর্ত রয়েছে। নাম্বার 1 যেটি কিছু শর্ত রয়েছে, সেটি প্রথম শর্তটি হচ্ছে আপনাকে কৃষক হতে হবে। 2 নম্বর শর্তটি হচ্ছে আপনাকে ভূমিহীন হতে হবে। 3 নম্বর শর্ত যেটি সেটি হচ্ছে যে আপনি এই বাংলাদেশে আপনার নামে 10% কম জমি রয়েছে এটি প্রমাণ করতে হবে। 1997 সালে লিজের যে নীতিমালা রয়েছে এই নীতিমালায় স্পষ্টত এগুলি বলা রয়েছে। এখন 200 পাখি জমি রয়েছে, একজন কৃষক তিনি যদি খাস জমি চান তাহলে দিবে কিনা, যদি আপনার সঙ্গে একজন ভূমিহীন থাকে, একজন 10% জমি বা 10% কমের জমির মালিক থাকে, স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে কৃষক এটি একটি শর্ত, ভূমিহীন এটি আরেকটি শর্ত, 10% কম জমি রয়েছে এরকম একটি শর্ত। এটি 1997 সালে লিজ নীতিমালায় স্পষ্টভাবে বলা রয়েছে। এখন আসুন অগ্রাধিকার কে কে পেতে পারে। 2 নম্বরে আমরা জেনে নিই যে অগ্রাধিকার লিজ, খাস জমি লিজ দিচ্ছে অহরহ সরকার হয়তো, তো সেক্ষেত্রে অগ্রাধিকার কে পাবে? অনেকেই তো দরখাস্ত করতে পারেন। তা আমরা একটু অগ্রাধিকার লিস্টে একটু দেখে আসি 1997 সালের লিজ নীতিমালা থেকে। সেটি হচ্ছে ভূমিহীন মুক্তিযোদ্ধা। অনেকেই দরখাস্ত করেছেন, কিন্তু দেখা গেল যে একজন ভূমিহীন রয়েছেন কিন্তু তিনি মুক্তিযোদ্ধা, তিনি অগ্রাধিকার পাবেন। নাম্বার 2, বিধবা, যার কৃষি নির্ভর একজন পুত্র সন্তান থাকতে হবে। অর্থাৎ বিধবা যদি থাকে, অনেকেই দরখাস্ত করেছেন কিন্তু সেখানে 2জন 5জন একজন বিধবা রয়েছেন, তাকে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু এই বিধবার আবার একজন পুত্র সন্তান থাকতে হবে কমপক্ষে, যিনি কৃষি নির্ভর, যিনি অর্থাৎ এই জমিটি দিলে তিনি যেন কৃষি কাজ করে খেতে পারেন, এরকম যদি তার বিধবার সন্তান থাকে তাহলে ওই বিধবাকে এই সম্পত্তি লিজ আকারে সরকার দিতে পারে। নাম্বার 3-এ যেটি কি করতে হবে, লিজ নিতে কৃষি জমি। কৃষি জমি যদি আপনি নিতে চান, যে কেউ নিতে পারবে, তাহলে সেখানে 1 নম্বরে যেটি সেটি আবেদন করতে হবে। এসিল্যান্ড বরাবরে আবেদন করতে হবে, বা ডিসি বরাবরে আবেদন করলে এসিল্যান্ডের মাধ্যমে সেটি যাবে, অথবা এসিল্যান্ড বরাবর আবেদন করলে এসিল্যান্ড তার একটি প্রতিবেদন দিয়ে ডিসি মহোদয়কে পাঠাবেন। এরপর যদি সকল শর্ত পূরণ করা হয়, 1 টাকা স্যালামির বিনিময়ে
পাট্টা দলিল করে দিবেন। যদি এটি সকল কাগজপত্র ঠিকঠাক থাকে, যদি মনে করেন ডিসি সাহেব বা একটি ডিসির এসিলেন্ট সহ একটি টিম বা একটি কমিটি রয়েছে প্রত্যেকটি জেলায়, সেই কমিটি বসে যদি মনে করেন যে হ্যাঁ আপনি দরখাস্ত করেছেন, আপনাকে এই জমিটি লিজ দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে 1 টাকা স্যালামি নিয়ে আপনাকে পাট্টা দলিল করে দিবেন ডিসি মহোদয়। সেই ক্ষেত্রে 4 নম্বরে যেটি ডিসি মহোদয় আপনাকে কিছু শর্ত দিবেন। শর্তগুলি আমরা একটু জেনে নিই। 1 নম্বরে জমিটি হস্তান্তর করতে পারবেন না, অর্থাৎ আপনি জমি নিলেন, লিজ নিলেন, আপনি চাষাবাদ করবেন, আপনি অগ্রাধিকার যদি লিস্টে থাকেন অগ্রাধিকার হিসাবেও নিতে পারেন, না থাকলে আপনি সাধারণ কৃষক বা ভূমিহীন বা 10 শতাংশের কম জমি রয়েছে আপনি নিতে পারেন, সমস্যা নেই। বা এরকম কাউকে না পাওয়া গেলে যে কেউ চাইলে বাংলাদেশের নাগরিক তাকে ডিসি মহোদয় দিতে পারেন। কোনো প্রতিযোগিতা, কোনো প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে, যে কাউকে সেটি আবাদ করবার জন্য যদি কেউ চান তাহলে তিনি সেটি দিতে পারেন। খাজনা খারিজ পাবে গভর্নমেন্ট, সেটি আবাদ হবে, দেশের তো উন্নয়ন হচ্ছে, দিতে পারেন, এটি কোনো সমস্যা নেই। শর্ত দিবে ডিসি, কি শর্ত দিবে? 4 নম্বরে যেটি শর্ত দিবে সেটি 1 নম্বরে জমি হস্তান্তর করতে হবে। আপনি জমি নিলেন আবাদ করবার উদ্দেশ্যে, বা একটি বিল রয়েছে, বিলটি নিলেন সেখানে মাছ চাষ করবার উদ্দেশ্যে, সেটি আপনি ভরাট করা শুরু করলেন, পরের দিনই মিল ইন্ডাস্ট্রি করবেন বা অন্য কিছু করবেন, এটি হস্তান্তর করার সুযোগ নেই। 2 নম্বরে যেটি আপনার নিজ নামে নাম জারি করতে হবে এবং ডিসিআর সংগ্রহ করতে হবে, তারপরে এটি খাজনা দিতে হবে আপনার নামে, একটি নির্দিষ্ট হারে আপনি খাজনা দিতে হবে। আপনি খাজনা দেওয়া ছাড়া লিজ নিলেন, খাজনা দিলেন না, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের এটি কোনো লাভ হবে না। তিনি খাজনা আদায়ের লক্ষ্যেই আপনাকে মূলত লিজ দিয়েছেন। লিজের স্যালামি মাত্র 1 টাকা। এই 1 টাকার বিনিময়ে আপনি 1 একর জায়গা পেতে পারেন, কিন্তু খাজনা আপনার মাফ করবার কোনো সুযোগ নেই। কারণ আপনি সেখানে হালাবাদ চাষ করে আপনি সেখান থেকে যে উৎপাদন করবেন দেশের উন্নয়নে সেটি কাজে লাগবে, পাশাপাশি আপনি সেখান থেকে ব্যক্তিগত যে বেনিফিটটা পাবেন সেখান থেকে আপনি ডিসিআর কেটে আপনি পরবর্তীতে খাজনা রসিদ কেটে আপনি প্রতি বছরের একটি খাজনা রয়েছে, সেই খাজনাটি আপনাকে দিতে হবে। এই খাজনা আদায়ের জন্যই মূলত আপনাকে এটি লিজ দেয়া হয়েছে। নাম্বার 5-এ যেটি খাস জমি সম্পর্কে কোথায় জানা যাবে। এখন আপনি খাস জমি কোথায় আছে এটি আপনার জানা থাকা প্রয়োজন, বা আপনার জানা লাগতে পারে যে আপনি ইচ্ছা পোষণ করছেন যে এটি জানবেন কোথায়। খাস জমি সম্পর্কে এসিলেন্টের অফিসে 8 নম্বর ভলিউমে এই বিষয় নিয়ে বিস্তারিত লেখা থাকবে। একটি উপজেলায় কোন কোন জায়গায় খাস জমি রয়েছে, কত একর বা কত শতাংশ কতটুকু পরিমাণে রয়েছে, এটি 8 নম্বর ভলিউমে স্পষ্টভাবে এই বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে। আপনি যদি কোনো এসিলেন্ট অফিসে যান, সেখানে 8 নম্বর ভলিউম যদি দেখতে চান, সেখানে তিনি এটি আপনাকে দেখাতে বাধ্য, তিনি এটি দেখাবেন এবং আপনি ইচ্ছা করলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন, দরখাস্ত করতে পারেন। এখন নাম্বার 6-এ আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটি হচ্ছে খাস জমি শ্রেণী কি কি থাকতে পারে। 1 নম্বরে কৃষি শ্রেণী থাকতে পারে, পাবলিক প্লেস থাকতে পারে, অধিগ্রহণকৃত জমি থাকতে পারে, এবং 4 নম্বরে নদী নালা খাল বিল এই জাতীয় জমি খাস জমি হিসেবে থাকতে পারে। এই জমির যে কোনো একটি আপনার যদি পছন্দ হয়, ভালো লাগে, আপনার যদি প্রয়োজন মনে করেন, বা আপনি যদি সেটি হালাবাদ করবেন, চাষাবাদ করবেন বলে ধরে নেন, তাহলে সেটি সরকারের কাছ থেকে আপনি লিজ আকারে নিয়ে এসে আপনি সেটি ব্যবহার করতে পারেন এবং খাজনা দিতে পারেন। তা আমার মনে হয় যে আজকে সরকারি খাস জমি লিজ নেওয়ার যে পদ্ধতিটি, এটি বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে যে সরকারি খাস জমি আপনি লিজ নিতে চাচ্ছেন কিন্তু আমার এই বক্তব্য থেকে সেটি আসেনি, তাহলে আমাকে প্রশ্ন করলে আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরটি আপনাকে জানানোর। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমার এই বক্তব্যে যদি বুঝতে পেরে থাকেন যে খাস জমি কীভাবে লিজ নেওয়া যায়, তার পদ্ধতিটি কী, তাহলে আমার মনে হয় যে আপনারা এটি ভালো বুঝতে পেরেছেন এবং
আমার এই বক্তব্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিয়ে বন্ধুদের মধ্যে জানিয়ে দিন, যাতে বন্ধুরা আপনার এই বিষয়টি নিয়ে ভালো জানতে পারে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। অনেক বক্তব্য আসছে বিভিন্ন বিষয় নিয়ে, তো বক্তব্যগুলো দেখতে পারবেন, শুনতে পারবেন, বুঝতে পারবেন, আপনার উপকারে আসবে। আমার মনে হয় যে এই চ্যানেলের সঙ্গে থাকুন। এই চ্যানেলে আরেকটু বিষয় নিয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে যে অনেকগুলি বক্তব্য রয়েছে। আপনি সরাসরি আমার যে বক্তব্যটি এই মুহূর্তে শুনছেন, বাম পাশে দেখুন আমার একটি মনোগ্রাম রয়েছে। আপনি এই বক্তব্য শেষে মনোগ্রামে ক্লিক করবেন, ক্লিক করা মাত্র আপনাকে নিয়ে যাবে আমার চ্যানেলে, মূল চ্যানেলে। সেই চ্যানেলে দেখবেন উপরে লেখা রয়েছে প্লেলিস্ট, কোনো একটি জায়গায় হোম, প্লেলিস্ট, এ ধরনের কথা হলে আপনি প্লেলিস্টে গিয়ে ক্লিক করুন। প্লেলিস্টে গিয়ে ক্লিক করবার পর আপনি প্লেলিস্ট থেকে দেখে নিন কি কি বিষয়ে আমি বক্তব্য রেখেছি। যেমন নামজারি বিষয়ে কথা রয়েছে, দলিল বিষয়ে আমি কথা বলেছি, অনেকগুলি ছোট ছোট বক্তব্য রয়েছে, ফারায়েজ সম্পর্কে বক্তব্য রয়েছে, ভূমি আইন সম্পর্কে বক্তব্য রয়েছে, ব্যাংক বিষয় নিয়ে বক্তব্য রয়েছে। আপনার যেটা প্রয়োজন সেই বিষয়ের মধ্যে ক্লিক করুন। তারপরে আপনি বিষয়ের মধ্যে দেখবেন 20টা 30টা 10টা করে বক্তব্য রয়েছে। সেখানে যেটি প্রয়োজন সেই স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলা হয়েছে, সেই স্পেসিফিক বিষয়টি আপনি ক্লিক করে একটার পর একটা দেখতে থাকুন। আমার মনে হয় যে আপনার এটি দেখলে ভালো লাগবে। এখান থেকে অনেক শিক্ষার ট্রেনিং, অনেক কিছু বুঝতে পারবেন। যারা সার্ভে জানতে চান বিশেষ করে